আমি আমার স্ত্রীর উপর গত ১ মাস যাবৎ চিট করছি। আর এই বিষয়ে আমার স্ত্রী খুব ভালো করেই জানে। তবুও কোনোদিন কিছু বলে না। এই দেখে আমিও আমার গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসতাম। নিজের অফিস কলিগ নামে বাবা-মাও কখনো সন্দেহ করেনি। আমাদের বিয়ের ২ বছর হতে চলল। বরাবরই আমার স্ত্রী খুব শান্ত, মিশুকের আর সবার সঙ্গে হাসিখুশিভাবে কথা বলে। একেবারে ওয়াইফ মেটেরিয়াল, তাকে নিয়ে খুঁত বার করার কোনো সুযোগ নেই। উচ্চশিক্ষিতার সঙ্গে সুন্দর কালচারের জন্যই প্রথম দেখাতে তাকে আমার ভীষণ পছন্দ হয় তাকে। ৩ মাসের মধ্যে ধুমধাম করে বিয়ে হয়ে যায় আমাদের। কিন্তু বিয়ের পর থেকেই লক্ষ্য করি সে শান্ত নয়, আমার প্রতি খুবই শান্ত। আমি এটা তার স্বভাবেই ধরে নিয়েছিলাম। বিয়ের পর অফিসের চিন্তায় মাথা গরম হয়ে গিয়ে বেশ কয়েকবার ওর গায়ে হাত তুলি। কিছু বলেনি কখনো। ২ বছর পার হয়ে গেছে। মাঝে মাঝে প্রতিবেশীরা বেশ তাকে খোঁটা দিয়ে কথা বলতো। সে চুপচাপ শুনেছে। একদিন আমার কানে আসলো, তাকে আমার নিজের ফুপি বলছে, "মনে হয় তুই বন্ধ্যা। কোনো ডাক্তার দেখাসনি?" সেদিন সে শুধু নীরব ছিল। আমার দিকে তাকালে আমি সেদিন নিজের চোখ লুকিয়েছিলাম তার থেকে। আসলে বিয়ের ৬ মাস পর জানতে পারি আমি বাবা হতে চলেছি। কিন্তু তখন সবে বিয়ে করে অফিসে কাজের চাপ, সঙ্গে সংসারের খরচ। কিন্তু আমি এক প্রকার জোর করে আমার স্ত্রী পরীকে দিয়ে বাচ্চাটা নষ্ট করাই। এখন মনে হয় সেই দিন ঠিক করেছিলাম বাচ্চাটা নেইনি। অন্যদিকে টিনা, যে আমার বর্তমান গার্লফ্রেন্ড, স্মার্ট, মডার্ন সহ বড়লোক ফ্যামিলির মেয়ে। প্রথম দেখাতে আমি তার সঙ্গে নিজের থেকে পরিচয় করিনি। এক কোণে পড়ে থাকা সাধারণ কোনো হারাধন কলিগের মতোই ছিলাম। টিনা নিজে থেকেই আমার সঙ্গে কথা বলে। ধীরে ধীরে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। প্রায় ১.৫ মাস আগে সে নিজে থেকেই জানায় সে আমাকে পছন্দ করে। সে অবশ্য জানতো না আমি বিবাহিত। আমি তাকে বলিনি। কিন্তু সেই দিন তার প্রপোজাল পেয়ে আমি তাকে না করে দেই। আমার মনের কোনো এক অবাধ্য কোণে লুকিয়ে ছিল অপরাধবোধ। মনে হয়েছিল আমি অন্তত পরীকে ধোঁকা দিতে পারবো না। মেয়েটার ওপর অনেক জুলুম শুরু থেকেই করে এসেছি। কিন্তু নিয়তির পরিহাস। বাড়ি ফিরে সেই দিনই দেখলাম সে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে। আমি ফিরতেই আমাকে দেখে ভালোবেসে ১ গ্লাস পানি দিতে আসে ও। আর তখনই তার শরীর থেকে আসা উটকো মশলার গন্ধ আমার তপ্ত মেজাজটাকে আরও বিরক্ত করে তোলে। সারাদিনের ক্লান্তি, বাইরের চাকচিক্য, আর তার ওপর পরীর ঘামে ভেজা মশলামাখা সেই উটকো গন্ধ। সেই ক্ষণে এক ঝটকায় তার হাতের গ্লাসটা টেনে ফেলে দিয়ে বিষোদ্গার করলাম, "কি সারাক্ষণ রান্নাঘরে পড়ে থাকো? কি বাজে গন্ধ আসছে শরীর থেকে, ছিঃ!" বলে ঝড়ের বেগে রুমে চলে এলাম আমি। অথচ কী অদ্ভুত, বিপত্তির প্রায় আধা ঘণ্টার পরই সেই অপমান করা মেয়েটির হাতের অন্নই পরম তৃপ্তিতে কবজি ডুবিয়ে খেলাম। তখন খাবার অবশ্য সে পরিবেশন করেনি, আমি করতে দেইনি। আমার মা করেছিলেন। তার হাতের রান্না বরাবরই ছিল অমৃতের মতো সুস্বাদু। খেয়ে দেয়ে মা পরম স্নেহে জিজ্ঞাসা করলেন, "কেমন হয়েছে বাবা রান্না?" আমি কোনো প্রশংসা করিনি। শুধু খেয়ে উঠে যেতে যেতে তাচ্ছিল্যের সুরে বললাম, "আর কেমন হয়েছে? না খেলেই নয়, বাঁচতে হলে খেতে হবে।" এই বলে আবার রুমে চলে এলাম। তখনই পরীর শাশুড়ি, মানে আমার মা, আমার সেই সুর ধরে তাকে যা ইচ্ছে তাই বলে কথা শোনালো। এমনকি নির্মমভাবে তাকে বন্ধ্যা অপবাদ দিতেও পিছুপা হলেন না কেউ। অপমানে, অবহেলায় পরীর সেই দিন রাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল। ঘরের অন্ধকার রাতে আমি একই বিছানায় অন্য পাশে শুয়েছিলাম। একই সমান্তরালে থেকেও আমাদের দূরত্ব তখন এক আলোকবর্ষ। তার সেই বুক ভাঙা নিঃশব্দ কান্না আমার কান পর্যন্ত এসে পৌঁছালেও তা আমার কাছে চরম বিরক্তিকর ঠেকছিল। কারণ তখন আমার অবাধ্য ঠোঁটের কোণে খেলা করছিল এক অদ্ভুত জয়ের হাসি। টিনার সাথে ফোনের প্রেমালাপ করা সেই লাজুক, নিষিদ্ধ আর মায়াবী সুবাসের হাসি। সেই দিনের পর থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল আমার মধ্যে। আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরে বাইরেই থাকতাম। পরি কল করলে চরম বিরক্তি সহকারে ফোনটা রিসিভ করে মুখ ঝামটা দিয়ে বলতাম, "কাজে ব্যস্ত আছি।" সব সময় কল করার কী আছে? পরি ওপাশে কিছু বলতো না, শুধু এক বুক নীরবতা নিয়ে চুপচাপ ফোনটা রেখে দিত।
অথচ তখন আমি কোনো কাজেই ব্যস্ত থাকতাম না। টিনার সঙ্গে হয় মুভি দেখতে যেতাম, নয়তো কোনো কফি শপে বসে গল্প করতাম। টিনাকে নানান রকম জিনিস গিফট করতাম, কখনো দামি নেকলেস, কখনো ব্র্যান্ডের হাতঘড়ি, নয়তো দামি পারফিউম। অথচ বিয়ের 2.5 বছর হতে চলল, আজ পর্যন্ত নিজের ইচ্ছায় পরীকে কখনো একটা সুতির শাড়ি অবধি কিনে দেয়নি। পরী অবশ্য কখনো আমার থেকে কিছু চায়ওনি। তার চাওয়ার পরিধিটা বোধহয় আমার উদাসীনতার চেয়েও ছোট ছিল। সেই দিন একটু লেট করেই বাড়ি ফিরলাম, কাজের চাপে নয়, বরং টিনার ইচ্ছায় তার সঙ্গে রাজকীয় ডিনার করেই ফিরেছি। তখন বাড়ি ফিরে দেখি পরী ড্রয়িং রুমে সোফায় ঘুমিয়ে আছে। না, আমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ঘড়ির দিকে তাকালাম, রাত 11টা বাজে। বেশিরভাগ দিন আমি 9টার মধ্যে ফিরে আসি, কিন্তু আজ লেট হয়ে গেছে। আমি অপরাধীর মতো চুপচাপ দাঁড়িয়ে থাকি ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। তখনই পরীর ঘুম ভেঙে যায়। আমাকে দেখে তাড়াতাড়ি উঠে অপরাধীর মতো বলে, আমি খাবার গরম করে আনছি। আমি কিছুটা অবাক হলাম। এখনও খায়নি সে আমার জন্য। আমার গলার কাছে যেন একদলা পাকিয়ে আসলো। আমি ধীরে কণ্ঠে বললাম, আমি খেয়ে এসেছি। তারপর নিজের ভেতরের দুর্বলতাকে লুকাতে একটু শক্ত গলায় বললাম, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আজ থেকে নিজের মতো খেয়ে নেবে। সেদিনও পরী কিছু বলেনি, শুধু একজোড়া নীরব চোখ মেলে আমার দিকে তাকিয়েছিল। আমি সেদিনও তার সেই ভেতরের গভীর চাহনি থেকে নিজের চোখ লুকিয়ে ছিটকে রুমে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পরেই পরী রুমে আসলো। আমি তাকে দেখে অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। সে নিজে খেয়েছে কিনা এই সামান্যতম প্রশ্নটুকু করার প্রয়োজনও বোধ করিনি। পরের দিন অফিস থেকে ফেরার সময় টিনা বলল, সে আমার সঙ্গে আমার বাড়িতে আসতে চায়। আর তার মতো রূপসী আধুনিক মেয়ের আবদারকে না করার প্রশ্নই আসে না। আমি সেই বিকেলে পরীকে ফোন করে বললাম, আমার এক ফ্রেন্ড আসছে, ভালো রান্না করে রেখো। সেদিন ওপাশে পড়ে ধীর গলায় বলেছিল, তোমার ফ্রেন্ড মানে টিনা আসছে তাই তো? তার মুখে টিনার নাম শুনে আমার গলার ভেতর এক তীব্র রাগ ফেটে পড়ল। রেগে মেগে বললাম, তোমাকে অত বুঝতে হবে না কে আসবে আর কে না আসবে। আর রান্নার পর প্লিজ একটু গোসল করে নিও। বলে চরম বিরক্তি নিয়ে কলটা কেটে দিলাম। তখন টিনা আমার পাশে দাঁড়িয়ে খিলখিল করে হেসে বলে, বউকে এত বিরক্ত লাগে, ডিভোর্স দিয়ে দাও। আমি কিছু বললাম না, শুধু তার দিকে শূন্য চোখে তাকিয়ে রইলাম। সে চোখ সরু করে এক অদ্ভুত সন্দেহে বলে, এইভাবে তাকাচ্ছ কেন? ডিভোর্স দেবে না নাকি? বাই এনি চান্স তুমি কি শুধু আমার সঙ্গে টাইম পাস করছো রুদ্র? আমি তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলতে লাগলাম, টাইম পাস কেন করতে যাব? ভালোবাসি তো তোমায়। কিন্তু ওই ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমার গলার কাছে কেমন যেন একটা অদৃশ্য হাত চেপে ধরলো। শব্দটা যেন বুক থেকে নয়, স্রেফ ঠোঁট থেকে বের হলো। তারপর তাকে নিয়ে শপিংয়ে চলে গেলাম। প্রেমিকার রাগ ভাঙিয়ে যখন সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি ফিরলাম, আমার মা টিনাকে দেখে খুব খুশি হলেন। টিনাও ওনার সঙ্গে বেশ মিষ্টি করে মিশে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর আমার মা পরীকে খাবার রেডি করতে বললেন। পরী একাই ডাইনিং টেবিলে সব সাজিয়ে একে একে খাবার পরিবেশন করছিল। টিনার চাওয়াতে মাংসের কিমা তুলে তাকে পরী দিতে যাচ্ছিল। এমন সময় অসাবধানতার বশত কিমার পুরো বাটিটা টিনার দামি ড্রেসের গায়ে পড়ে যায়। টিনা তো অগ্নিশর্মা হয়ে রেগে এক ঝটকায় উঠে পরীর নরম গালে সপাটে একটা চড় বসিয়ে দিল। অপমানের চূড়ান্ত করে তাকে সবার সামনে বলল, জানিস তুই এই ড্রেসটার দাম কত? অশিক্ষিত ছোটলোক বলে আরও কত কি কুৎসিত কথা বলল। আমি আমি কাপুরুষের মতো নিশ্চুপ দাঁড়িয়েছিলাম। উল্টো এই ভুলের জন্য পরীকে সবার সামনে আরও অনেকগুলো কটু কথা শুনিয়ে দিলাম। সেই দিন যখন টিনা চলে গেল, সেই দিন আমার মা শুধু আমার চোখে চোখ রেখে একটা কথাই বলেছিল, এই টিনা নামের মেয়েটি আর যেন কোনো দিন এই বাড়িতে না আসে। আমিও সেদিন নিজের অন্যায়ের দ্বন্দ্বে তীব্র ঝাড় আর রেগে গিয়ে বলেছিলাম, আমি টিনাকে ভালোবাসি, আর টিনাই হবে এই বাড়ির হবু বউ। তাই ওকে অপমান করার অধিকার এই বাড়ির কারও নেই। টিনা যা করেছে ঠিক করেছে। সেদিন আমি ভেবেছিলাম পরী হয়তো ঢুকরে কেঁদে উঠবে,
কারণ তার স্বামী তার নিজের সংসারের মাঝখানে দাঁড়িয়ে তার সামনেই অন্য একটা মেয়েকে এ বাড়ির বউ করে আনার কথা বুক ফুলিয়ে বলছে। কিন্তু সেদিনও পরি অদ্ভুতভাবে চুপ ছিল। ও চুপ ছিল, আর ওর সেই জমাট বাঁধা নীরবতা আমার ভেতরের পুরুষটিকে আস্তে আস্তে কুরে কুরে খেতে শুরু করলো। একটা মেয়ে যার চোখের সামনে তার অধিকার অন্য কাউকে সঁপে দেওয়া হচ্ছে, সে এতটা শান্ত কিভাবে হতে পারে? আমার মনে প্রাণে তখনও এক অন্ধ বিশ্বাস ছিল, পরি আর যাই হোক আমাকেই নিজের পৃথিবী মনে করে। বিয়ের পর কত রাত গেছে আমি জ্বরে ভুগেছি, আর সে সারা রাত জেগে কপালে জলপট্টি দিয়ে আমায় সেবা করেছে। কত অপেক্ষায় দীর্ঘ প্রহর পার করেছে আমার জন্য, শুধু অফিস থেকে ফিরে আমরা একসঙ্গে রাতের খাওয়া দাওয়া করব বলে। বাড়ির প্রত্যেকটা কাজও নিখুঁতভাবে আমার পছন্দর রঙে আমার পছন্দের ঢঙ্গে করত, যাতে আমি কোনো খুঁত বার করার সুযোগ না পাই। মায়ের হাজারটা অন্যায্য কথার পিঠেও ও শুধু নীরব থেকেছে, কখনো উল্টো একটা জবাব দেয়নি। তাহলে আজ কেন এই উদাসীনতা? আমি সেদিন রাতে মোটেও ঘুমাতে পারিনি। সেদিন পরি আর বিছানার অন্য পাশে শুয়েছিল না। ও বারান্দায় রেলিং ধরে অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিল। আমি তাকে ডাকিনি, ডাকার মতো সাহস সেদিন আমার বুকেও কুলোয়নি। বিছানায় শুয়ে কেবল ছটফট করেছি আর এপাশ ওপাশ করছি। ওইদিকে আমার ফোনটা বারবার ভাইব্রেট হয়ে উঠছে। টিনা কল করছে, কিন্তু আজ আর সেই কল রিসিভ করার বিন্দুমাত্র ইচ্ছা আমার হচ্ছে না। আমার মনের মধ্যে তখন বিষাক্ত একটা পোকার মতো একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আচ্ছা, পরিও কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে নেই তো? সে সারাদিন একাই তো এ বাড়িতে থাকে, আর সে যথেষ্ট সুন্দরী, উচ্চ শিক্ষিতা এবং সামাজিক। মায়ের চোখ এড়িয়ে এরকম কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়া তো তার জন্য কোনো ব্যাপারই নয়। ঠিক তখনই টেবিলের উপরে রাখা পরীর ফোনটার স্ক্রিন একবার আলো জ্বলে উঠল। এত রাতে কার মেসেজ? আমার বুকের ভেতর সন্দেহের পারদ চড় করে বেড়ে গেল। আমি চোরের মতো পরীর ফোনটা হাতে নিলাম। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, কাল কিন্তু সময় মতো চলে এসো, বেশি সময় দিতে পারবো না। আমি মেসেজটা পড়ে ফোনটা আলতো করে রেখে দিলাম। বুকের ভেতর এক অদ্ভুত স্বস্তি আর তাচ্ছিল্য একসাথে মোচড় দিয়ে উঠল। তাহলে আমার সন্দেহটাই ঠিক। আমার থেকে অবহেলা আর সময় না পেয়ে ও অন্য পুরুষের সঙ্গ বেছে নিয়েছে। মনে মনে এক চরম তাচ্ছিল্য হাসলাম, কারণ এতক্ষণ আমার মনের কোথাও একটা তীব্র অপরাধ বোধ আমাকে ধ্বংসন করছিল। কিন্তু পরীর এই মেসেজটা দেখার পর সেই অপরাধ বোধ বিন্দুমাত্র আর রইল না। নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা অস্ত্র পেয়ে গেলাম। আমি আরও একবার তার ফোনটা হাতে নিয়ে সেই অচেনা নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিলাম। তার একটু পরেই পরি বারান্দা থেকে ধীরে পায়ে রুমে আসলো। তাকে দেখেও না দেখার ভান করে আমি অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, এখন যদি তাকে এই বিষয়ে প্রশ্ন করি, ও নিশ্চয় কোনো বাহানায় এড়িয়ে যেতে পারে। তাই কাল একেবারে হাতে নাতে ধরব। এই কথা ভেবে একটা মিথ্যা নিশ্চিত মনে করে আমি ঘুমের অন্ধকারে তলিয়ে গেলাম। কিন্তু সকালে যখন পরি কোথাও যাচ্ছে এবং সেই ব্যক্তির সঙ্গে কথোপকথন শুনে আমার পায়ের তলার মাটি সরে যায়। আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বাড়ি থেকে বের হলাম। অফিস নয়, আমার গন্তব্য ছিল একটা রাস্তার ধারের রেস্টুরেন্ট, যেখানে বসে আমি পরীর পথের দিকে নজর রাখছিলাম। কারণ আমি জানতাম, ও যদি বাইরে বের হয় তবে এই পথ দিয়েই ওকে যেতে হবে। বেশিক্ষণ আমার চাতক পাখির মতো অপেক্ষা করতে হলো না। আমার সন্দেহের চোখ দুটো হঠাৎ থমকে গেল। দেখতে পেলাম পরি নিজেকে একটা কালো বোরকায় ঢেকে নিয়ে অত্যন্ত ধীর কদমে, পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন পায়ে জড়িয়ে, পথের বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর আমি ছায়ার মতো তার পিছু পিছু যেতে থাকলাম। পরি অবশ্য একবারের জন্যও পিছনে ফিরে তাকালো না। সে ভাবতেও পারেনি যে তার পরম বিশ্বস্ত স্বামী আজ এক ঘৃণ্য গোয়েন্দার মতো তাকে অনুসরণ করছে। আমার কুলেশিত মন তখন ভাবছিল, ও নিশ্চয় কোনো নির্জন পার্ক, দামি রেস্টুরেন্ট, নয়তো কোনো নিষিদ্ধ অন্ধকার গলির দিকে এগোচ্ছে, যেখানে ওর সেই গোপন প্রেমিক অপেক্ষা করে আছে। কিন্তু আমার সেই সস্তা ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে
ও একটা ভীষণ জনবহুল পথ ধরে এগোতে লাগলো। অবশেষে ও গিয়ে দাঁড়ালো একটা ছিমছাম শান্ত পার্সোনাল নার্সিং হোমের সামনে। ও ভিতরে ঢুকতেই আমি বাইরে কিছুটা বিব্রত হলাম। পায়ের গতি থমকে গেল সেখানেই। আমার মনের ভেতর তখন এক অন্য অনুভূতির চোরাবালি। হঠাৎ মনে হলো, পরী কি এখানে নিজের কোনো চেক আপ করাতে এসেছে? ও কি তবে প্রেগনেন্ট? হয়তো মা হতে চলেছে, আর লোকলজ্জা বা ভয়ের কারণে আমাকে জানায়নি। কাল রাতে আমি অন্য মেয়েকে ঘরে আনার কথা বলার পর হয়তো ও এই সন্তানটার কথা চিরতরে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কৌতূহলের পারদ তখন এত উঁচুতে যে আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। পরীর পেছন পেছন আমিও সেই নার্সিং হোমের ভেতর ঢুকে গেলাম। কিন্তু সাদা করিডোরে পা দিতেই এক মুহূর্তেই অসতর্কতায় আমি তাকে হারিয়ে ফেললাম। চারপাশের ভিড়ে কোথাও দেখতে পেলাম না। হতাশ এবং মরিয়া হয়ে আমি সোজা রিসিপশনের দিকে এগিয়ে গেলাম। সেখানে বসা মেয়েটিকে কিছুটা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলাম, শুনুন, একটু আগে একটা বোরকা পরা মেয়ে ভেতরে ঢুকেছে, তাকে কি দেখেছেন? রিসিপশনের মেয়েটি আমার চোখের অস্থিরতা লক্ষ্য করে কিছুটা শান্ত ভঙ্গিতে তাকালো। তারপর বলল, আপনি কি মিস পরীর কথা জিজ্ঞাসা করছেন? আমি চরম অবাক হলাম। পরী আমার বিবাহিত স্ত্রী, অথচ এই অচেনা মেয়েটা তাকে মিস পরী বলে সম্বোধন করছে কেন? আর শুধু বোরখার কথা বলতেই মেয়েটি পরীর নাম এত নিখুঁতভাবে চিনে ফেলল কীভাবে? আমার এই স্তব্ধতার মাঝেই মেয়েটি আবারও পেশাদারি গলায় প্রশ্ন করল, কিছু দরকার আপনার মিস পরীর সঙ্গে? আমি অ্যাকাউন্টের দিকে কিছুটা ঝুঁকে নিজের গলার স্বর নিচু করে জিজ্ঞাসা করলাম, আসলে পরী এখানে কেন এসেছে? ওর কি কোনো ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে? মেয়েটি আমার কথা শুনে মৃদু হাসল। সেই হাসিতে কেমন যেন একটা করুণা মেশানো ছিল। ও বলল, না তো, আপনি নিশ্চয় পরীর বাড়ির কেউ নন, তাই জানেন না। পরী তো প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এখানে আসে। প্রতি সপ্তাহে আসে মানে? আমার চোখের সামনে তখন এক অন্ধকার কুয়াশা নেমে এলো। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে আমি তাকে আবারও খুঁটিয়ে জিজ্ঞাসা করতে যাব, তখনই মেয়েটি ফাইল থেকে চোখ তুলে কিছুটা গম্ভীর গলায় বলল, দেখুন, আপনার যদি এই বিষয়ে কিছু জানার থাকে, কাইন্ডলি আপনি পরীর সঙ্গেই সরাসরি দেখা করে নেবেন। পরী এখন 202 নম্বর কেবিনের পেশেন্টের কাছে আছে। আমি রিসিপশনিস্টের দিকে কিছুক্ষণ পাথরের মতো তাকিয়ে রইলাম। আমার মনের ভেতর তখন হাজারটা প্রশ্ন একযোগে যুদ্ধ করছে। কার সঙ্গে দেখা করতে আসে পরী? তাও এত লুকিয়ে। সপ্তাহে 2 থেকে 3 দিন একটা মেয়ে বাড়ির বাইরে কাটায়। আর আমি বিয়ের এই 2.5 বছরের সংসারে আমি তার স্বামী হয়েও একবারের জন্যও জানতে পারলাম না যে ও আমাকে না জানিয়ে কোথায় যায়। আমার সমস্ত অহংকার, আমার টিনাকে নিয়ে করা দ্বন্দ্ব সব যেন ওই সাদা হাসপাতালের মেঝেতে আছড়ে খেয়ে পড়ল। 202 নম্বর কেবিনের দরজার দিকে যত আমি এগোচ্ছিলাম আমার মনের ভেতর তখন এক অজানা আশঙ্কায় অবিরাম কাঁপছিল। 202 নম্বর কেবিনটা যেন এই হাসপাতালের শেষ প্রান্তে। না জানি সেই পথটুকু অতিক্রম করতে আমার কতটা দীর্ঘ আর অনন্তকাল লাগছিল। প্রতিটি পদক্ষেপ যেন একটা ভারী পাথরের মতো মনে হচ্ছিল। অবশেষে আমি সেই দরজার সামনে এসে দাঁড়ালাম। রুমের দরজায় থাকা ছোট্ট কাচের অংশটুকু দিয়ে আমার ভেতরের কুলসিত চোখ দুটো ভেতরে মেললাম। যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বেডে শুয়ে আছে এক বলিষ্ঠ কিন্তু রোগাক্রান্ত পুরুষ। তার ফ্যাকাশে হাতে স্যালাইনের ক্যানুলা গোজা, মুখে অক্সিজেন মাস্ক। মেশিনের মনিটরে তার হৃৎস্পন্দনের ওঠানামা ছাড়া পুরো শরীরটা একদম নিথর। কোনো নড়াচড়া নেই, কোনো সাড়া নেই। লোকটা গভীর কোমায় আচ্ছন্ন হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর পরী, আমার সেই অবহেলিত শান্ত পরী, বোরকার কালো আবরণটা ধীরে ধীরে সরিয়ে তার মুখটা উন্মুক্ত করল। তার চোখের কোণে তখন জমে থাকা এক নদী জল। ও ধীরে পায়ে পেশেন্টের একদম পাশে গিয়ে বসল। তারপর অত্যন্ত পরম মমতায়, গভীর আকুলতায় সেই ক্রমাগত মানুষের নিথর বরফের মতো ঠান্ডা হাতটা নিজের 2 হাতের মুঠোয় পুরে নিল। দৃশ্যটা দেখা মাত্রই আমার হৃৎপিণ্ডটা কে যেন এক নিমেষেই শক্ত হয়ে
খামচে ধরল। নিজের বিবাহিত স্ত্রীর হাত অন্য এক পুরুষের হাতের মুঠোয়, এই দৃশ্য কোনো স্বামীর পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমার মগজে তখন ঈর্ষা আর অপমানের রক্ত টগবগ করে ফুটছে। আমি ঠিক করলাম আর এক মুহূর্ত লুকিয়ে থাকব না। এখনই দরজা ঠেলে ভেতরে ঢুকে পরীকে টেনে হিঁচড়ে বের করব। আজ তার থেকে সব হিসাব বুঝে নিতে হবে। কে এই লোক? কি তার পরিচয়? কেন আমার ২.৫ বছরের সংসারকে ধোঁকা দিয়ে এই হাসপাতালের কেবিনে আসে? আমি চরম ক্ষোভ নিয়ে যেই না দরজার হাতলটা চেপে ধরে ভেতরে যেতে উদ্যত হলাম, ঠিক তখনই আমার চোখের সামনে ঘটল এক অবিশ্বাস্য, স্তব্ধ করে দেওয়া দৃশ্য। পরী সেই নিথর হাতটা নিজের গালে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। তার সেই কান্না কোনো ছলনার ছিল না। তা ছিল ২.৫ বছর ধরে বুকে চেপে রাখা এক মহাসমুদ্রের বাঁধ-ভাঙা হাহাকার। ও কোমায় থাকা সেই নিথর মানুষটার বেডের ওপর একটু ঝুঁকে পড়ল। তারপর কান্না মিশ্রিত অবরুদ্ধ এক ভারী কণ্ঠে বলতে লাগল, "তুমি আমায় ক্ষমা করে দিও। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আজও আমি তাকে মন থেকে ভালোবাসতে পারিনি। অথচ আমি তাকে ঘৃণাও করতে পারিনি। কোনো একটা অনুভূতিও আমি আমার ভেতরে সৃষ্টি করতে পারিনি রুদ্রর প্রতি। আমার এই ২.৫ বছর ধরে কাছের সংসারে আমি শুধু একটা লাশ হয়ে বেঁচেছিলাম।" পরীর মুখে প্রতিটি শব্দ যেন একটা ধারালো তীরের মতো এসে আমার বুকে বিঁধতে লাগলো। দরজার হাতলে রাখা আমার হাতটা অবশ হয়ে এলো। যে রাগে, যে দ্বন্দ্বে আমি ভেতরে ঢুকতে যাচ্ছিলাম, তা এক মুহূর্তে করপূর্বের মতো উড়ে গেল। ভেতরে সেই মানুষটা কোমার অন্ধকারে তলিয়ে আছে। পরীর এই বুক ভরা আর্তনাদ শোনার মতো ক্ষমতাও তার এই মুহূর্তে নেই। সে শুধু একটা নিথর শরীর নিয়ে বিছানায় পড়ে আছে। কিন্তু পরীর এই করুণ স্বীকারোক্তি আমার পুরুষতান্ত্রিক অহংকারকে এক নিমেষেই ধুলোয় মিশিয়ে দিল। আমি বুঝতে পারলাম, আমি যাকে এতদিন অবহেলা করেছি, যাকে টিনাকে এনে চরম মার খাইয়েছি, যাকে বন্দা বলে আমার মা অপমান করেছে, সে আসলে আমার কোনো আঘাতেই কখনো আঘাত পায়নি। কারণ তার হৃদয়ের সিংহাসনে আমি কোনোদিন বসতে পারিনি। আমি ভেবেছিলাম ও আমার ঘর ভাঙবে, অথচ ও তো কোনো দিনই আমার ঘরে প্রবেশই করেনি। দরজার ওপাশে দাঁড়িয়ে তখন আমার চারপাশটা দুলছিল। মাথার ভেতর তীব্র এক জোড়া হাওয়া এসে সব উলটপালট করে দিচ্ছিল। মনের অবুঝ কোণটা বারবার চিৎকার করে উঠছিল, তবে এতদিন আমার প্রতি কেন এত যত্নশীল ছিল পরী? কেন আমার প্রতিটা ছোটোখাটো অভ্যাসের খেয়াল রাখত ও? বিয়ের পর আমাদের যাপন করা সেই একান্ত মুহূর্তগুলো, সেই শারীরিক সম্পর্ক, তাতে তো কখনো ও কোনো দ্বিধা দেয়নি। আমি আমার এই সংসারে পরীর দিক থেকে কোনো কমতি দেখিনি। সে তো তার সর্বস্ব দিয়ে আগলে রেখেছিল আমার ঘরকে। তাহলে আজ অন্য এক নিথর পুরুষের সামনে দাঁড়িয়ে তার মুখে ভালোবাসিনি শুনে কেন আমার এই পাষাণ হৃদয়টা এভাবে রক্তক্ষরণ করছে? কেন মনে হচ্ছে এক নিমেষেই আমার পায়ের তলার সমস্ত মাটি কেউ নির্মমভাবে কেড়ে নিল? যার ভালোবাসাকে আমি নিজের একচ্ছত্র অধিকার মনে করতাম, যার নীরবতাকে ভেবেছিলাম আমার প্রতি তার চরম সমর্পণ, সেই মানুষটা আসলে কোনো দিনই আমার ছিলই না। তার মনের বিশাল আকাশে আমি এক মুহূর্তের জন্যও কখনো ডানা মেলার জায়গা পাইনি। আমার সমস্ত পুরুষত্ব, সমস্ত দ্বন্দ্ব আজ এই ২০২ নম্বর কেবিনের দরজার সামনে এসে এক লহমায় ভিখারি হয়ে গেল। আমি আর সেখানে এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকার শক্তি খুঁজে পেলাম না। আমার অবশ দুর্বল কদমগুলো একে একে পিছিয়ে যেতে লাগলো। সেই বিষাদমাখা করিডোর দিয়ে যখন আমি হেঁটে ফিরছিলাম, তখন হাসপাতালের সাদা আলো আর চেনা কোলাহলগুলো আমার কাছে ঝাপসা হয়ে আসছিল। নার্সিংহোমের বাইরে এসে যখন আমি তপ্ত রাজপথে পা রাখলাম, তখন এক তীব্র একাকিত্ব আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মাথার ওপর জ্বলন্ত সূর্য, অথচ আমার ভেতরটা তখন এক অন্ধকার শ্মশান। হাঁটার সময় বুকের ভেতর কেবল একটাই হাহাকার প্রতিধ্বনিত হচ্ছিল, এই বিশাল জনসমুদ্রে, এই পৃথিবীর বুকে আমার চেয়ে নিঃস্ব মানুষ হয়তো আজ আর কেউ নেই। আমি টিনাকে নিয়ে ভালোবাসার যে খেলা খেলতে চেয়েছিলাম, তা ছিল স্রেফ বালির ঘর। আর পরী, যার জন্য এই ২.৫ বছর ধরে শুধু একটা ছায়া হয়ে আমার পাশে রয়ে গেল,
সেই কমাগ্রস্ত মানুষটার নিস্পৃহতাই আজ আমার জীবনের সবচেয়ে বড় পরাজয় হয়ে রইল। নার্সিং হোম থেকে সোজা অফিসে চলে গিয়েছিলাম, কিন্তু চার দেয়ালের সেই চেনা কেবিনে গিয়েও আমি এক মুহূর্তের জন্য শান্ত হতে পারলাম না। দুহাতে মাথাটা চেপে ধরে টেবিলটায় ঝুঁকে বসে রইলাম। আমার অবাধ্য মগজে তখন এক নিমেষেই ভেসে উঠছিল বিয়ের এই দীর্ঘ ২.৫ বছরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি চেনা দৃশ্য। ও কি তবে কেবলই অভিনয় করে গেছে? কিন্তু কেন? মেয়ের অভিনয় এতটা নিখুঁত, এতটা দাগহীন কিভাবে হতে পারে? যে মানুষটা রোজ রাতে আমার বিছানায় তার শরীরটা সঁপে দিত, যে মানুষটা পরম যত্নে আমার কপালের ঘাম মুছে দিত, তা কি পুরোটাই ছিল এক চরম নিস্পৃহতার ছদ্মবেশ? একটা মানুষ কতটা ভেতর থেকে শূন্য হলে এমন নিখুঁত চাদরে নিজেকে মুড়িয়ে রাখতে পারে? কেবিনের ভেতর বেশ কিছু সময় কেটে গেল। আমার বুকের ভেতরের দিক দিক জ্বলতে থাকা আগুনটা আমাকে আর স্থির থাকতে দিল না। কাপা হাতে ফোনটা তুলে কল লাগালাম পরীর আপন চাচাতো ভাই পার্থিবকে, যার দরুনই পরীর সাথে আমার চেনাশোনা আর বিয়ে হয়েছিল। পরীর অতীতের কোনো গোপন অধ্যায় থাকলে তা ওর চেয়ে ভালো আর কেউ জানবে না। ওপাশে রিং হবার পর ফোনটা রিসিভ হতেই আমি সৌজন্যতার খাতিরে প্রথমে ওর ভালো মন্দ খবর নিলাম। তারপর আর কোনো ভূমিকা না রেখে সরাসরি তীরের মতো প্রশ্নটা ছুড়ে দিলাম, হ্যাঁ রে পার্থিব, পরীর কি বিয়ের আগে কারো সাথে কোনো রিলেশন ছিল? আমার প্রশ্নটা শুনে ফোনের ওপাশ থেকে পরীর ভাই পার্থিব হঠাৎ একদম চুপসে গেল। সেই নিস্তব্ধতা যেন আমার বুকের ভেতর সন্দেহের পাথরটাকে এক লাফে অনেক উঁচুতে তুলে দিল। ও একটু পর আমতা আমতা করে জিজ্ঞাসা করল, হঠাৎ ২.৫ বছর পর এখন এই সব জিজ্ঞাসা করার মানে কি রুদ্র? ওর এই এড়িয়ে যাওয়ার চেষ্টা আমার সন্দেহকে পুরো পাকাপোক্ত করে দিল। আমি আর নিজেকে সামলাতে না পেরে তাকে আরও উঁচিয়ে মরিয়া হয়ে জিজ্ঞাসা করতে লাগলাম। অবশেষে ও এক প্রকার বাধ্য হয়ে জানায় যে এইসব কথা ফোনে বলা যাবে না, সামনাসামনি হলেই ও বলতে পারবে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। ঘড়ির কাঁটার দিকে তাকানোর মতো মানসিক অবস্থা তখন আমার ছিল না। ওকে বললাম, ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে আমাদের সেই চেনা কফি শপটায় চলে আয়। সেই দিন আমার নিজের সময়ের কোনো রকম চিন্তা বা পরোয়া ছিল না। অফিসের কাজ, ক্লায়েন্টের মিটিং, সব কিছু যেন এক নিমেষেই অর্থহীন হয়ে গিয়েছিল। আমি শুধুমাত্র পরীর সেই গোপন পাস্ট জানার জন্য ড্যাশের মতো মরিয়া হয়ে উঠেছিলাম। কফি শপে একটা কোণে টেবিলে বসে আমি অস্থিরভাবে আঙ্গুল নাড়াচ্ছিলাম। কিছুক্ষণ অপেক্ষার পর কফি শপের বাইরের রোদ মাখানো কাঁচের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো পার্থিব। ও চারদিকে চোখ বুলিয়ে আমাকে দেখতে পেয়ে ঠোঁটের কোণে একটা চেনা হাসি ফুটিয়ে আমার সামনের টেবিলটায় এসে বসলো। কিন্তু ওর সেই হাসির উত্তর দেওয়ার মতো সৌজন্যতা বা ধৈর্য আমার ছিল না। আমি কোনো রকম কপটতা বা ভনিতা ছাড়াই সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে তীব্র গলায় প্রশ্ন করলাম, পার্থিব, আজ যা বলবি সব সত্যি বলবি, কিন্তু লুকাবি না কিচ্ছু? আমার মুখের তীব্রতা দেখে পার্থিবের ঠোঁটের কোণে এক বিষাদময় করুণ হাসি ফুটে উঠল। ও যেন অনেক বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। ও ধীর গলায় বলল, আমি জানতাম রুদ্র, আমি জানতাম তুই একদিন এই প্রশ্নটা আমায় নিশ্চয় করবি। ওর এই শান্ত ভাব আমার ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। আমি টেবিলের ওপর ঝুঁকে পড়ে প্রায় আর্তনাদের মতো করে তাকে জিজ্ঞাসা করলাম, কার সঙ্গে দেখা করতে যাই পড়ি? পার্থিব, প্লিজ আমায় বল, কে ওই মানুষটা? কে ওই পুরুষ যে আমাদের এই ২.৫ বছরের দাম্পত্যের মাঝে একটা দিনও না থেকেও রোজ আমাদের মাঝে অদৃশ্য এক দেয়াল হয়ে দাঁড়িয়েছিল? পার্থিব আমার চোখের দিকে সোজা তাকালো। তার চোখে তখন কোনো লুকোছাপা নেই, বরং এক বুক চাপা কষ্ট। ও একটা দীর্ঘ শ্বাস ফেলে খুব ধীরে নিরেট গলায় উত্তর দিল, প্রান্তিক। প্রান্তিক আমার আপন বড় ভাই, অর্থাৎ পরীর বড় চাচাতো ভাই। আমি নিজের সমস্ত শক্তি হারিয়ে শরীরটা আলতো করে চেয়ারে পিঠে ছেড়ে দিলাম। আমার চোখের সামনে তখন কেবলই ভাসছে ২০২ নম্বর কেবিনের সেই দৃশ্যটা। পরীর সেই আকুল কান্না, নিথর হাতটা নিজের গালে চেপে ধরা। একটা দীর্ঘ শ্বাস ফেলে শূন্য গলায় বললাম,
ওর কথা আর চোখের জল শুনে, কিন্তু মনে হয় না ও ওকে স্রেফ ভাইয়ের মমতায় দেখতে যায়। পার্থিব আমার কথার পিঠের সাথে সাথে কোনো তর্ক করলো না। ও টেবিলের ওপর রাখা কফির কাপটা নিজের দিকে টেনে নিল। কালো কফির ধোয়া ওটা কাপটার দিকে তাকিয়ে ও একটু চুপ করে রইল, যেন ভেতরে কোনো এক গভীর বিষাদকে ও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারপর কফিতে একটা চুমুক দিয়ে আমার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তুই ঠিকই ধরেছিস রুদ্র, ওদের সম্পর্কটা কোনো দিনও ভাই বোনের ছিল না। আসলে প্রান্তিক আর পরী, ওরা তো আপন ভাই বোন নয়, চাচাতো ভাই বোন। প্রান্তিক পরীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। পার্থিবের কথা শুনে আমার বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল। আমি অস্ফুট স্বরে বললাম, ওদের এই সম্পর্কের শুরুটা কিভাবে হয়েছিল পার্থিব? পার্থিব কফির কাপে শেষ চুমুক দিয়ে জানালার বাইরে আকাশের দিকে তাকালো। তার চোখে তখন স্মৃতির এক ধূসর কোলাহল। ও ধীর গলায় বলতে শুরু করলো, শুরুর গল্পটা এত সহজ ছিল না রুদ্র। পরে কিন্তু প্রথম থেকেই প্রান্তিক ভাইকে মেনে নেয়নি, বরং ও সর্বদা তাকে এড়িয়ে চলতো। ভাই যতবারই নিজের সমস্ত আবেগ আর ভালোবাসা নিয়ে পরীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, পরী ততবারই এক অদ্ভুত সংকোচে তাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু ভাইয়া ছিল নাছোড়বান্দা, সে কখনো পরীকে একা ছেড়ে যায়নি। পরীর বয়স তখন মাত্র 16। সেই কাঁচা বয়স থেকেই ভাইয়া তার প্রতি কতটা যত্নশীল ছিল তা তুই কল্পনাও করতে পারবি না। ও পরীর গায়ে কখনো ফুলের টোকাও লাগতে দেয়নি, ছায়ার মতো তাকে আগলে রাখতো সব বিপদ থেকে। অবশেষে ভাইয়ের এই অবিচল আর পবিত্র পাগলামির কাছে পরীর মনের দেয়ালটাও একদিন ভেঙে গেল। সেই ষোড়শীও ভালোবেসে ফেলল প্রান্তিককে, কিন্তু ভালোবাসার গভীরতা যতই হোক, ওরা নিজেদের মধ্যে এক সুন্দর দূরত্ব বজায় রেখেছিল, কখনো কোনো সীমারেখা পার হয়নি। নিজেদের ভালোবাসার পবিত্রতা ওরা শেষ দিন পর্যন্ত বজায় রেখেছিল। পার্থিবের গলাটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে এলো। একটু থেমে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিন্তু ওদের এই সাজানো স্বপ্নের মাঝেই নেমে এলো সেই অভিশপ্ত কাল বৈশাখী। দিনটা ছিল পরীর 18তম জন্মদিন। পরী সাদা গোলাপ ভীষণ পছন্দ করত, আর 18 বছরের জন্মদিনে 18টি পছন্দের সাদা গোলাপ উপহার দেবে বলে ভাইয়া বাইক নিয়ে বেরিয়েছিল, কিন্তু সেই ফুল আর পরীর হাত পর্যন্ত পৌঁছায়নি রুদ্র। ফুল নিয়ে ফেরার পথে একটা বেপরোয়া টাকের মুখোমুখি ধাক্কায় ছিটকে যায় ভাইয়া। রক্তে ভেসে গিয়েছিল সেই সাদা গোলাপগুলো। সেই দুর্ঘটনার দিন থেকেই পরীর ভেতরে চেনা মানুষটা যেন কোথাও হারিয়ে গেল। যে মেয়েটাকে তোর 2.5 বছরের সংসারে এক জীবন্ত পুতুল মনে হতো, সে আসলে ভাইয়ার দুর্ঘটনার পর থেকেই এক প্রাণহীন কাঠের পুতুলের মতো হয়ে গিয়েছিল রুদ্র। ও ঘন্টার পর ঘন্টা হাসপাতালের ওই কেবিনে কাটিয়ে দিত। আমাদের নিথর ভাইটা শুধু সাদা চাদরে শুয়ে থাকতো। দিন দুনিয়া সব সময় কোনো কিছুর খবর ছিল না তার। তার কানে কোনো আওয়াজ আদৌ পৌঁছায় কিনা সেটাও কারো জানা ছিল না। ডক্টররা তো পরিষ্কার বলেই দিয়েছিল, শুধু হার্টবিট চলছে, এছাড়া শরীরের সমস্তটাই নিথর। তবুও পরী হাল ছাড়েনি। ও ওই নিথর শরীরের পাশেই ঠায় বসে থাকতো, কত কথা বলতো, কত গল্প করতো। ভাইয়ের জড়ো হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বারবার ঝাঁকাতো আর আকুল হয়ে বলতো, উঠে পড়ো না, দেখো আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু প্রান্তিক ভাইয়ের তরফ থেকে কোনো সাড়া আসতো না। এক অদ্ভুত শূন্যতা ঘরটাকে গিলে খেত। পার্থিব একটা দীর্ঘ শ্বাস ফেলে কফি শপের কাঁচের জানালার বাইরে তাকালো। এইভাবে মরার মতো দিনগুলো চলছিল। পরীর বাবা মা তাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। ওর জন্য কত ভালো ভালো সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু প্রতিবারই পরী সবাইকে ফিরিয়ে দিত। সাফ সাফ জানিয়ে দিয়েছিল, বিয়ে যদি করতেই হয় তবে ওই নিথর প্রান্তিককেই করবে। কিন্তু বোধহয় ওদের জন্য অন্য কোনো নির্মম খেলা সাজিয়ে রেখেছিল। ঠিক তখনই একদিন তুই আমাদের বাড়িতে এসেছিলি রুদ্র। পরীকে প্রথম দেখাতেই তোর ভীষণ পছন্দ হয়ে যায়। তখন পরীকে তোর কথা বলা হলো। ও যথারীতি প্রত্যেকের মতো তোকেও এক নিমেষেই প্রত্যাখ্যান করলো। কিন্তু সেই দিন পরীর জেদের কাছে হেরে গিয়ে আমার ছোট চাচা, মানে পরীর বাবা, জীবনের প্রথমবার নিজের মেয়ের গায়ে হাত তুললেন। ওকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হলো। চাচা ওর খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলেন।
যাতে খিদের জ্বালায় আর ঘরের একাকিত্বে ও নিজের জেদ ভেঙে এই বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। পার্থিবের গলার স্বরটা এবার কাঁপতে লাগলো। ও আমার দিকে ঝুঁকে বলল, তুই জানিস রুদ্র, সেই অন্ধকারে ঘরে বন্দি থেকে অনাহারে শুকিয়ে মরতে বসেও পরি সেদিন দেয়ালে পিঠ ঠেকিয়ে স্পষ্ট গলায় একটা কথা বলেছিল, বিয়ে যদি দিতেই হয় দাও, কিন্তু মনে রেখো সেই ছেলে বড়জোর আমার এই শরীরটা পাবে, কোনোদিন আমার মন পাবে না। আমি শুধুই প্রান্তিককে ভালোবাসি আর মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তাকেই ভালোবেসে যাব, তার জন্যই অপেক্ষা করব। পার্থিবের শেষ কথাগুলো কফি শপের এসির ঠান্ডা বাতাসটাকেও যেন এক মুহূর্তে বিষাক্ত করে দিল। আমার মনে হলো আমার চারপাশের দেয়ালগুলো ভেঙে আমার ওপর এসে পড়ছে। আমি আজ বুঝতে পারলাম, 2.5 বছর আগে আমি কোনো এক পরীর ডানা অক্ষত অবস্থায় পেয়ে নিজের খাঁচায় পুরিনি। আমি আসলে একটা মেয়ের রক্তাক্ত মৃত আত্মার ওপর জোর করে নিজের অধিকারের চাদর বিছিয়ে দিয়েছিলাম। যে শরীরটাকে আমি ভালোবেসে ছুঁয়েছি, যে যত্নটাকে আমি নিজের অধিকার মনে করেছি, তা ছিল পরীর বাবার দেওয়া সেই মারের দাগ আর বন্দিত্বের এক নির্মম প্রতিদান। ও শুধু নিজের বাবার সম্মান বাঁচাতে গিয়ে আমার ঘরে একটা জড় পুতুল হয়ে বেঁচেছিল। চলবে, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।